গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি পাশাপাশি। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। বসে শুয়ে কাগজ পড়ে তাস খেলে আড্ডা দিয়ে পরচর্চা পরনিন্দা করে করে হয়রান হয়ে গেলাম। শান্তি পাচ্ছি না। আসল কারণ অর্থাভাব। আমার যা যা করার সব করেছি। পরীক্ষা পাশ করেছি, অনেক জায়গায় চাকরির জন্য দরখাস্ত দিয়েছি, এমনকি কিছুদিন ইন্স্যুরেন্সের দালালিও করেছি, কিন্তু কিছু হয়নি। অবশ্য এখনো অনেক কিছু করার বাকি আছে। এই স্টেশনারি দোকান, মুদিখানা, অন্ততপক্ষে একটা পানবিড়ির দোকান খুলে একবার চেষ্টা করে দেখব ভাবি। কিন্তু মাছির জ্বালায় অস্থির। যেই একটু শোবো ঠিক চোখের কোণটাতে এসে বসবে। এত মাছি আর এত গরম। সুস্থির হয়ে যে একটা চিন্তা করব তারও উপায় নেই। উঠে বসলাম। এই দারুণ দুপুরে ঠায় বসে চিন্তা করাও তো মুশকিল। শুলেই মাছি। হাতে পয়সা থাকলে মাছি মারার আরক ছিটিয়ে খানিকটা স্থির হয়ে চিন্তা করতাম। আপনারা হয়তো হাসছেন এবং ভাবছেন, আচ্ছা চিন্তাশীল লোক তো। পেটের চিন্তার মতো সহজ অথচ জটিল চিন্তা আর নেই। দিন রাত সেই চিন্তাই করছি। চিন্তাশীল নই, আমি চিন্তাগ্রস্ত। ঠিক করে ফেললাম, কলকাতা যাব। কলকাতায় গিয়ে প্রাণপণ চেষ্টা করে দেখব। এই গ্রামে পড়ে থাকাটা কিছু নয়। দোকানি যদি করতে হয়, কলকাতায় বেস্ট ফিল্ড। চাকরিও জুটে যেতে পারে, কিছু বলা যায় না। এতকাল শুধু ঘরে বসেই দরখাস্ত করেছি। অফিসে অফিসে ঘুরে বেড়ালে একটা কিছু জুটে যাওয়া অসম্ভব নয়। কলকাতা যাওয়াই ঠিক। পরদিন সকালে বাবার রূপোর গড়াগড়াটা নিয়ে বের হয়ে পড়লাম। বাধা দিয়ে কিছু টাকাও সংগ্রহ করে ফেললাম। অর্থ না থাকলে তো কলকাতায় যাওয়ার কোনো অর্থই হয় না। রূপোর গড়গড়া শুনে আপনারা ভাববেন না যে আমি কোনো জমিদার তো নয়। তা নয়, বাবা শৌখিন লোক ছিলেন এবং সেই জন্যই সম্ভবত কিছু রেখে যেতে পারেননি। গড়গড়া বাধা দিয়ে গোটা 10 টাকা মিলল। হাতে আরো গোটা 10 ছিল, সুতরাং বের হয়ে পড়লাম। এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। সম্পর্কটা এতই জটিল যে বিকাশবাবু আমার ঠিক কি তা নির্ণয় করা আমার পক্ষেও দুঃসাধ্য হলো। আমার মায়ের বোনঝির খুড়শাশুড়ির ভাইপোর পিস্তুত শালার আপন ভাইরা ভাইয়ের ভাই এই বিকাশবাবু। রীতিমতো অঙ্ক না কষলে ঠিক এই সম্পর্কটা বের করা শক্ত। অত হাঙ্গামার মধ্যে না গিয়ে প্রথম সাক্ষাতেই তাকে বলে বসলাম, কি ভায়া, চিনতে পারছো? ভায়া নিশ্চয়ই আমাকে চিনতে পারেননি, তবুও বললেন, অনেকদিন পরে কি না, তাই একটু মানে বাঁশবেড়ে থেকে আসছেন বুঝি। বুঝলাম বংশবাটিকাতেও এদের বংশের কেহ আছে। বললাম, না, চিনতে পারেননি দেখছি। চেনার কথাও নয়, আসছি আমি বাঁকুড়া থেকে, মানে বাঁকুড়ারও ইন্টেরিয়ারে থাকি আমরা। আমি হলাম গিয়ে তোমাদের বলে মায়ের নিকট হইতে সম্পর্কে যে ফর্মুলাটা মুখস্থ করে এসেছিলাম তা বলে গেলাম এবং শেষকালে বললাম, তুমি হলে গিয়ে আমাদের হেমন্তের ভাইরা ভাই। আপন লোক কলকাতায় গলি ঘুচিতে পড়ে আছে, দেখাশুনো আর হয়ে ওঠে না। এবার মনে করলাম যাই একটু বিকাশ ভাইয়ার সঙ্গে দেখা করে আসি। কুলির মাথায় আমার বিবর্ণ ট্রাঙ্ক আর নোংরা বিছানাপত্রের দিকে দৃষ্টিপাত করে বিকাশবাবু বললেন, থাকবেন নাকি এখানে? বেশি দিন নয়, 2-4 দিন। ও। কুলি বিছানাপত্র নামিয়ে পয়সা নিয়ে চলে গেল। একটু পরে দেখলাম বিকাশ ভাইয়াও খাওয়া দাওয়া সেরে পোশাক পরে বের হয়ে গেলে।
একা চুপ করে বসে রইলাম। ধৈর্য অবশ্য বেশিক্ষণ টিকল না। নানা আকৃতির একপাল ছেলে মেয়ে এসে আমাকে ঘিরে ধরল। কেউ বলে লজেন জুস, কেউ বলে ঘুড়ি চাই, কেউ কিছু না বলে পকেটে হাত ঢুকিয়ে দিল। কর্ণমূলে একটা আঁচিল ছিল, তা নিয়ে কেউ কেউ ভারী খুশি হয়ে উঠল। এত অল্প সময়ের মধ্যে ছেলেরাই শুধু জমাতে পারে। বের হয়ে পড়তে হলো। 3 দিন কাটল। কলকাতায় প্রায় 10 বছর আগে এসেছিলাম পড়াশুনোর উপলক্ষে। এখন ঘুরে দেখলাম আমার পরিচিত একজনও নেই। সহপাঠীগণ কি কোথায় চলে গেছে? অধ্যাপকেরাও সব নূতন লোক। যে মেসে আগে থাকতাম তা এখন ড্রাই ক্লিনিং হয়েছে। আমাকে কেউ চিনল না, আমিও কাউকে চিনলাম না। ঘুরে ফিরে আবার বিকাশ ভাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলাম। উপর্যুপরি 3 দিন এই রূপেই কাটল। বিকাশবাবুর সঙ্গে একটু দেখা হয় সকালে। সমস্ত সকালটা তিনি তাড়াহুড়ো করতে থাকেন, যেন লেট না হয়ে যায়। গামছা নিয়ে সকালে বের হয়ে যান। ফিরে বাজারটা রেখে তেল মাখতে বসেন। কোনো রকমে গায়ে মাথায় তেল চাপড়ে কলতলায় স্নান করতে করতে গৃহিণীকে হুকুম দেন, ভাত বাড়ো, ওগো শুনছো লেট হয়ে যাবে, 8:45 হলো, যেতেও তো আবার খানিকক্ষণ লাগবে। তারপরেই ঊর্ধ্বশ্বাসে নাকে মুখে গুজে তাড়াতাড়ি বের হয়ে পড়েন। ফেরেন কোনোদিন রাত্রি 10টা, কোনোদিন 11টা। সুতরাং বিকাশবাবুর সঙ্গে আলাপ বেশিক্ষণ জমাবার অবসর পাইনি। ভাবি কাজের মানুষ। বিকাশ ভাইয়াকে দেখে হিংসা হয়। কেমন সুন্দর রোজ অফিসে যান, সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকেন, রাত্রে আরামে ঘুমায়। বিকাশ ভাইয়ের শরণাপন্ন হলে কেমন হয়? চেষ্টা করলে নিশ্চয়ই একটা চাকরিও আমাকে জুটিয়ে দিতে পারে। পরদিন সঙ্গ নিলাম। ঠিক যখন সে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, তখন বললাম, ভাইয়া আমিও তোমার সঙ্গে একটু বেরোবো। আমার সঙ্গে? কেন? একটা কথা ছিল, মানে। তাহলে আসুন, দেরি করবেন না, আমার লেট হয়ে যাবে। দেরি হয়ে গেলে সে ব্যাটা এসে পড়বে। সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে বিকাশবাবু একবার জিজ্ঞাসা করলেন, দরকারটা কি? অর্থাৎ কি করে কথাটা বলবো ভাবতে লাগলাম। টাকা করে আমি ধার দিতে পারবো না, সেটা আগেই জানিয়ে রাখছি। না না, টাকা করে যাই না। আচ্ছা চলো, ট্রামেই বলবো এখন। ট্রামে তো আমি যাব না, আমি হেঁটে যাব। বেশ তো, চলো আমিও হেঁটে যাই। কত দূর? ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে অফিস? কিসের অফিস? অফিস কে বললো আপনাকে? বলে বিকাশবাবু সহাস্য দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তবে? আরে রাম, আপনি বুঝি ভাবছেন আমি রোজ অফিসে যাই? কোথায় যাও তাহলে? একটু ইতস্তত করে বিকাশবাবু বললেন, পালিয়ে যাই। নির্বাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। বিকাশবাবু বললেন, বাবা কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে গেছিলেন, তারই 40 টাকা সুদ থেকে গ্রাসাচ্ছাদন চলে। 3 বছর অবিরাম চেষ্টা করেও চাকরি জোটাতে পারিনি। অথচ এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। চলুন, লেট হয়ে যাচ্ছে, সে ব্যাটা এসে পড়লে বেঞ্চটা আর পাবো না। দুজনে আবার খানিকক্ষণ নীরবে পথ অতিবাহন করলাম। বিকাশবাবু আবার বললেন, বাড়িতে কথাটা আবার ফাঁস করে দেবেন না যেন। বউ জানে আমি কোনো বড় অফিসে বিনা মাইনেতে অ্যাপ্রেন্টিসি করছি, কিছুদিন পরে মাইনে হবে, তাই তাড়াতাড়ি রোজ ভাত রেঁধে দেয়। আবার কিছুক্ষণ নীরবে পাশাপাশি চলছি। আবার বিকাশবাবু বললেন, পালিয়ে আসি, বুঝলেন না? বাড়িতে ওই একপাল ছেলে নিয়ে বসে থাকা অসহ্য। সারাক্ষণ ওদের বায়না লেগেই আছে। বাসি কিনে দাও, লজেন জুস দাও, পুতুল দাও, পাশের বাড়ির ছেলে লাল জামা হয়েছে, সেই রকম জামা করে দাও। গিন্নিরও নানা রকম আবদার আছে। সরে পড়ি, বুঝলেন না? আবার কিছুক্ষণ চুপচাপ। আবার বিকাশবাবু একটু হেসে বললেন,
বাড়িতে থাকলে গোলমাল, বুঝলেন না? সেদিন রাত্রে গিয়ে শুনলাম ছোট ছেলেটা পড়ে গিয়ে মাথা ছেঁচে গেছে, নাক দিয়ে রক্তও পড়েছিল প্রচুর। বাড়িতে থাকলে হৈ হৈ করে একটা ডাক্তার ফাক্তার ডাকতে হতো, ধার করেও। ছিলাম না নিশ্চিন্ত। চলুন একটু পা চালিয়ে ইডেন গার্ডেনের গাছের ছায়ায় একটা বেঞ্চি আছে, সেটাতে গিয়ে শুয়ে বসে সারাটা দিন। বুঝলেন, লেট হয়ে গেলে আবার আর এক ব্যাটা এসে সেটা দখল করে, বুঝলেন? পাশাপাশি দুইজনে দ্রুত বেগে হেঁটে চলেছি। ইডেন গার্ডেনের খালি বেঞ্চিটা না হাতছাড়া হয়ে যায়। পাশাপাশি গল্পটা এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো অন্য একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।